হ্যালো এভরিওয়ান, আই এম গৌরব পাল ফ্রম শহীদ সুরাটি মেডিকেল কলেজ। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। আজকের টপিকটা হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি। বা ইমিউনিটি কথাটা মোটামুটি আমরা সবসময় জানি। আর মূল কথা হচ্ছে মানবদেহের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাপারটা এই অধ্যায়ে আমরা ভালোভাবে জানবো। তো যদি শুরু করি, একদম প্রথমেই আমাদের কিছু বাংলা কথা আছে যে প্রক্রিয়ায় দেহ ক্ষতিকর অণুজীব ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বা অনাক্রম্যতা বলে। তো আমি একদম প্রথমে সহজ ভাষায় একটা কথা বলি যে আমাদের আশেপাশে সবসময় কিছু না কিছু জীবাণু, কিছু না কিছু রোগ সৃষ্টিকারী উপাদান সবসময় আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। এই জিনিসগুলা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সময় আমাদের দেহের সংস্পর্শে আসে। এই জিনিসগুলার সাধারণ ক্ষমতা থাকলেও, মানে রোগ সৃষ্টি করার সাধারণ ক্ষমতা থাকলেও সাধারণত এরা রোগ সৃষ্টি করতে পারে না। কারণ হচ্ছে আমাদের দেহের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। যে কোনো জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহ যে প্রতিরক্ষাটা তৈরি করতেছে সেটা হচ্ছে আমাদের এই ইমিউনিটি, প্রতিরক্ষা ব্যবস্থা। তো যেইসব জিনিস বা যেইসব পদার্থ আমাদের এই যে রোগ সৃষ্টি করে তাদেরকে বলা হয় হচ্ছে প্যাথোজেন। প্যাথোজেন মানে যে জিনিসটা রোগ সৃষ্টি করে। প্যাথোলজি কথাটা এইখান থেকেই আসছে, বা হয়তো প্যাথোলজি থেকে এটা আসছে, বা এটা থেকে প্যাথোলজি আসছে, কিছু একটা আসছে। তো মেইনলি কথাটার কাহিনী হচ্ছে রোগ প্রতিরোধের সব কিছু নিয়ে যেই ব্যাপারটা সেটা হচ্ছে ইমিউনিটি। ইমিউনিটির ব্যাপারটা আমরা সবচেয়ে ভালোভাবে জানতে পারছি হচ্ছে করোনার মাধ্যমে। করোনা জিনিসটা আমাদের যে পরিমাণ জ্বালাইছে, এখনো জ্বালাচ্ছে, তার প্রভাব এখনো কাটে নাই। তো এই জিনিসটা এখনো যেভাবে জ্বালাচ্ছে সবকিছু আমরা এই এই অধ্যায়ের মাধ্যমে জানতে পারবো। তো এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো সংজ্ঞা আছে। এর মধ্যে এই সংজ্ঞাটা যদি পড়ি, যে বিভিন্ন কোষ ও তাদের সমন্বয়ে গঠিত যে তন্ত্র দেহকে রোগ আক্রমণ থেকে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে, এরূপ বিদ্যা বা জ্ঞানকে ইমিউনোলজি বা অনক্রম্যতা বিজ্ঞান বলে। মানে বাইরে থেকে আসা যে কোনো রোগ আক্রমণ থেকে, রোগ সৃষ্টিকারী জীবাণুর ক্ষতিকর প্রভাব থেকে মানে দেহকে সুরক্ষা দেবে, সেটাই বলতেছে। এখানে আরেকটা সংজ্ঞা আছে, বহিরাগত কোনো অবাঞ্ছিত বস্তুর অনুপ্রবেশকে জীবদেহের শনাক্তকরণের সামর্থ্য এবং দ্রুত কার্যকরভাবে দেহ থেকে অবাঞ্ছিত বস্তুকে নিষ্ক্রমণের লক্ষ্যে কোষ ও কোষীয় বস্তুর ব্যবস্থা গ্রহণ। মানে বাইরে থেকে যে কোনো প্যাথোজেন আমাদের শরীরে এসে রোগ বিস্তার করতে গেলে বা যে কোনো ধরনের খারাপ প্রভাব বিস্তার করতে গেলে আমাদের দেহে একটা প্রতিরোধ ব্যবস্থা হবে। আর সেই জীবাণুটাকে বা প্যাথোজেনটাকে দেহ থেকে বের করে দেওয়ার এই প্রতিরোধ ব্যবস্থাটাই হচ্ছে আমাদের ইমিউনিটি। যার ইমিউনিটি যত শক্ত সে তত, বা শক্ত বলতে শক্তিশালী, সে তত কম অসুস্থ হয়। তো এর মধ্যে একটা জিনিস দেখতে হবে যে আমাদের এই যে ইমিউন তন্ত্র বা অনাক্রম্য তন্ত্রের অন্তর্গত অঙ্গসমূহ, অঙ্গ বলতে এখানে হচ্ছে আমাদের দেহের যেসব অঙ্গ আমাদের এই রোগ প্রতিরোধে প্রধান ভূমিকা পালন করে সেগুলো দেখতে হবে। মানবদেহের অনাক্রম্য ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট অঙ্গসমূহকে লিম্ফয়েড অঙ্গ বলে, লিম্ফয়েড অর্গ্যানস। কারণ এগুলো অসংখ্য লিম্ফোসাইট নামক ক্ষুদ্র রক্তকণিকা উৎপাদন ও সঞ্চয় করে অনাক্রম্য ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করে। রক্তনালী ও লসিকানালী দেহের বিভিন্ন স্থানে লিম্ফোসাইট পরিবহন করে লিম্ফয়েড অঙ্গের গুরুত্বপূর্ণ অংশ, আচ্ছা, এসব কাজবাজ করে। তো আমাদের দেহের মোটামুটি আমরা বেসিকভাবে যে জিনিসটা জানি, আমাদের দেহের মূল রোগ প্রতিরোধ করে হচ্ছে শ্বেত রক্তকণিকা। তো এই শ্বেত রক্তকণিকার সাথে আরও বিভিন্ন জিনিস বিভিন্নভাবে কাজ করে। আর একটা যেই তন্ত্র আছে আলাদাভাবে, এই তন্ত্র যেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতায় প্রচুর পরিমাণে ভূমিকা রাখে, সেটা হচ্ছে আমাদের মানে লিম্ফ সিস্টেম বা লসিকাতন্ত্র। এই লসিকাতন্ত্রের মধ্যে বেশ কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আমাদের লিম্ফ নোড আছে, প্লিহা আছে, এই যে থাইমাস গ্রন্থি আছে, আরও হাবিজাবি মেলা কিছু আছে, সেগুলো যে আমরা সামনে যেয়ে জানবো। তো এখান থেকে আমরা আস্তে আস্তে শুরু করি। যে থাইমাস গ্রন্থি, এটা শ্বাসনালীর পিছনে অবস্থান করে। আর থাইমাস টি কোষ, টি কোষ উৎপাদন করে। টি কোষ কি, আমরা হচ্ছে কোন অধ্যায়ে, 4 অধ্যায়ে এই টি লিম্ফোসাইটের কথা পড়ে আসছি। লিম্ফোসাইটের কয়েকটা ভাগ থাকে, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, তার মধ্যেও ভাগ আছে। তো এই যে ভাগগুলো আছে তার মধ্যে লিম্ফোসাইটটা মেইনলি থাইমাসে যে পরিপক্ক হয়, বা কি বলা যায়, ট্রেনিং নিয়ে সে কিছুটা অ্যাক্টিভ হয়। থাইমাস জিনিসটা তাইলে হচ্ছে এই জায়গায় থাকে, এই জায়গায় হচ্ছে থাইমাস থাকে। থাইমাস জিনিসটার ব্যাপারে একটা তথ্য দিয়ে রাখি যে আহ, ছোট বাচ্চা যারা থাকে তাদের ক্ষেত্রে থাইমাস গ্রন্থিটা বেশি অ্যাক্টিভ থাকে।
মানে কিছুটা বলা যায় যে 12 বছরের পর থেকে থাইমাস গ্রন্থিটা বিলুপ্ত হইতে থাকে। ফলে হচ্ছে তো আর মানে অনেক বাচ্চা কাচ্চা দেখা যায় যে সারা জীবন ওই ঘরের ভিতরে থাকছে, কাজ কাম কিছু করে নাই, ধুলা ঘাটে নাই কখনো, মানে তারা ছোটবেলায় কখনো কোনো রোগ টোগ হয় নাই, খুবই সুস্থ থাকছে। পরে যে দেখা যায় যে তারা সবসময় যে এই জীবাণু থেকে দূরে দূরে থাকছে, ফলে তাদের এই থাইমাস গ্রন্থিটা কাজ করার কোনো সুযোগ পায় নাই। ফলে সে তার যে গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ছিল সেগুলো সে কিছু করতে পারে নাই। ফলে পরে যে দেখা যায় যে ওই বাচ্চা হাইব্রিড হয়ে যায়, মানে হাইব্রিড বলতে কি বলা যায়, সে প্রচুর অসুস্থ হয়, অনেক নরম হয়ে যায়, যার জন্য তার অনেক ক্ষতি হয়। এরপরে আছে হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থি। নাসিকা নালীর পিছনে অবস্থিত দুটি গ্রন্থি, মানে নাসিকা নালীর পিছনে দুইটা গ্রন্থি থাকে। ছবিতে এই যে অ্যাডিনয়েড গ্রন্থি এখানে আছে, মানে নাসিকা নাক তো এইটা, এই নাকের ভিতরে এর ভিতরে দুইটা গ্রন্থি থাকে, এত বড় না, মানে ওই আর কি। তাহলে এটা হচ্ছে অ্যাডিনয়েড গ্রন্থির কথা আমরা মোটামুটি জানতে পারছি। এরপরে আছে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের এই যে, এটা কি বৃহদন্ত্র আঁকাইছে না কি আঁকাইছে, না বৃহদন্ত্র আঁকায় নাই। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের এই যে এখান থেকে সিকাম শুরু হয়, কোলন থাকে, তারপরে রেকটাম থাকে, আরও থাকে। তো এইখানে এইখানে একটা ছোট জিনিস থাকে, এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে বৃহদন্ত্রের সাথে যুক্ত নলাকার গঠন বিশেষ। অ্যাপেন্ডিক্সের কাহিনী হচ্ছে, মানে আমি কোনো একটা জার্নাল বা কোনো এক জায়গায় পড়ছিলাম যে আগের কালের মানুষ যারা হচ্ছে কাঁচা মাংস খেয়ে জীবন ধারণ করতো, তো এই কাঁচা মাংসটা হজম করতে তখন হচ্ছে এই অ্যাপেন্ডিক্সটাও রোগ প্রতিরোধে সক্রিয়ভাবে ভূমিকা রাখতো। এখন মানুষ যেহেতু ওসব কিছু করে না বা রান্না করা খাবার খায়, ফলে এই জিনিসটা এখন আর অতটা কাজে লাগে না, ফলে এটা এখন একটা নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে, বা বিলুপ্ত প্রায় নিষ্ক্রিয় অঙ্গ বলা যায়। এটা কোন অধ্যায় জানি আছে, ভুলে গেছি, মনে হয় শেষের দিকের একটা অধ্যায়। আচ্ছা, তাহলে অ্যাপেন্ডিক্স বুঝলাম। আর এরপরে আছে রক্তনালী সমূহ, এর ভিতরে এই যে শিরা, ধমনী, কোশিকনালী এসব বিভিন্নভাবে কাজ কাজ করে। অস্থি মজ্জার একটা ব্যাপার আছে, অস্থি মজ্জা নরম ও চর্বিযুক্ত টিস্যু, ভালো কথা। এ হচ্ছে আরবিসি তৈরি করবে, অনুচক্রিকা তৈরি করবে, প্লেটলেট সৃষ্টির পাশাপাশি অস্থি মজ্জা বিকোষ, বিকোষ মানে হচ্ছে ডাব্লিউবিসির মধ্যে, মানে কি বলা যায়, এই যে ডাব্লিউবিসি ছিল, ডাব্লিউবিসির ভিতরে আরো অনেক ভাগ ছিল, 3টা ভাগ ছিল, মেইনলি 2টা ভাগ ছিল, দানাদার অদানাদার। তার মধ্যে দানাদারের ভিতরে ছিল হচ্ছে লিম্ফোসাইট, ডাব্লিউবিসির মধ্যে 2টা ভাগ ছিল, একটা ছিল হচ্ছে মানে দানাদার আর অদানাদার ছিল। অদানাদারের মধ্যে মনোসাইট আর লিম্ফোসাইট ছিল। এই লিম্ফোসাইটের অনেকগুলো ভাগ ছিল, তার মধ্যে মানে টি কোষ, বি কোষ, আরো হচ্ছে আরো আছে কি, ওই যিনি আহ, শক সরি প্রাকৃতিক প্রাকৃতিক কিলার কোষ, ওটাও আছে, এখন বললে বংচুং লাগবে, এখন আর শোনা লাগবে না। তো এই যে প্রাকৃতিক মারণ কোষ, এটা বলতেছিলাম, আছে তো। আচ্ছা, বি কোষ, প্রাকৃতিক মারণ কোষ, গ্র্যানুলোসাইট, গ্র্যানুলোসাইট মানে তো দানাদার, আচ্ছা আচ্ছা, মানে এই দুইটার কথা বলছে অদানাদার, এইটার কথা বলছে দানাদার, কি হাবিজাবি করতেছি। তাহলে অপরিপক্ক থাইমোসাইট উৎপাদন করে। থাইমোসাইট মানে হচ্ছে থাইমাসে থাইমাসে কিছু অপরিপক্ক কোষ থাকে, সেই জিনিসগুলা থাইমাস পরবর্তীতে পরিপক্ক করে অ্যাক্টিভভাবে রোগ প্রতিরোধে কাজে লাগায়। এরপরে আছে হচ্ছে প্লিহা। প্লিহা জিনিসটা উদরগহ্বরের লালচে রঙের মুষ্টি আকারের গঠন বিশেষ, একে রক্তের ইমিউনোলজিক্যাল ফিল্টার বলা হয়। প্লিহাকে আরও একটা জিনিস বলা হয়, সেটা হচ্ছে ওই যে আরবিসি এর কবরস্থান, সেটা হচ্ছে প্লিহাকে বলা হয়। এতে অসংখ্য লোহিত রক্তকণিকা, টি কোষ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, এনকে কোষ, ম্যাক্রোফেজ থাকে। এর মধ্যে আমাদের আরবিসি সবার চেনা, টি কোষ বি কোষ নিয়ে একটু কনফিউশন থাকতে পারে, ডেনড্রাইটিক কোষ জানারই কথা না। এরপরে হচ্ছে এনকে সেল জানার কথা, আর ম্যাক্রোফেজও জানার কথা। ম্যাক্রোফেজ হচ্ছে ওই যে কুফার সেল টেল, ওইসব হচ্ছে ম্যাক্রোফেজ। তো এরপরে আছে হচ্ছে টনসিল। গ্রীবার পিছনে এই যে এই জায়গাটায় অনেক সময় ওই যে ছোট বাচ্চাদের মেনলি এই ঝামেলাটা হয়, টনসিল হচ্ছে ফুলে যায় তাদের। গ্রীবার পেছনে অবস্থিত 2টি ডিম্বাকার গঠন বিশেষ। লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় ডাক্তারের কাছে গেলে তার ডাক্তার অনেক সময় কানের পিছনে এরকম, মানে ধরুন কি বলে, স্পর্শ করে দেখে যে এখানে কিছু ফুলে আসছে কিনা, ছোট ছোট গুটি গুটি মতো ফুলে আছে কিনা। ওই গুটি গুটিগুলোর কাহিনী হচ্ছে ওগুলো হচ্ছে লিম্ফ নোডস। অসুস্থ হইলে এই জিনিসগুলা, এই যে সিম আকৃতির গ্রন্থি, অসুস্থ হইলেও এই জিনিসগুলো মানে বেশি কাজ করতে করতে, মানে রোগ প্রতিরোধে বেশি অ্যাক্টিভ হয়, ওগুলো ফুলে যায়।
ফলে হচ্ছে বোঝা যায় যে ভিতরে কোনো সংক্রমণ আছে কিনা বা কিছু। লসিকা নালী দিয়ে সংযুক্ত থাকে। এদের অধিকাংশ টি কোষ, বি কোষ, ডেনড্রাইটিক কোষ, ম্যাক্রোফেজ। ঘুরে ফিরে এসে একই জিনিসই আসবে, সমস্যা নাই। লসিকা নালী সব জায়গায় থাকে। পেয়ার্স প্যাচ ক্ষুদ্রান্ত্রে, এটা হচ্ছে বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস যে পেয়ার্স প্যাচ কোথায় থাকে। ক্ষুদ্রান্ত্রে অবস্থিত বিশেষ লসিকা টিস্যুগুচ্ছ। অনাক্রম্যতন্ত্রের কোষসমূহ এবং এদের উৎপাদ। অনাক্রম্যতন্ত্রের কোষসমূহ অনেক কিছুই আছে। তার মধ্যে একদম প্রথমেই দেয়া আছে হচ্ছে আমাদের প্রথমে দেয়া আছে হচ্ছে আমাদের লিম্ফোসাইট। লিম্ফোসাইটের পরে আরও আছে হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট, মানে হচ্ছে মনোসাইট, ম্যাক্রোফেজ, ওইসব। এরপরে দানাদার কিছু হাবিজাবি আছে। মেইন জিনিসটা যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের লিম্ফোসাইট। লিম্ফোসাইট এক ধরনের শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি। এগুলো অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ। লিম্ফোসাইট অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উদ্ভূত এবং থাইমাস ও অস্থিমজ্জায় বর্ধিত হয়। মেইনলি থাইমাসের ভিতরে এই লিম্ফোসাইটগুলো ট্রেনিং পেয়ে হচ্ছে অ্যাক্টিভ হয়। দেহে প্রবাহমান রক্তের শ্বেতকণিকার 20 থেকে 40% এবং লিম্ফ রসের প্রায় 99% হলো লিম্ফোসাইট। লিম্ফোসাইট জিনিসটা হচ্ছে অনাক্রম্যতন্ত্রের প্রধান কোষ। তাহলে এই লিম্ফোসাইট যখন আমাদের লিম্ফ রসে, মানে আমাদের লসিকা তন্ত্রে 99% থাকতেছে, তখন অবশ্যই আমাদের লিম্ফ যে সিস্টেমটা সেটা অবশ্যই রোগ প্রতিরোধে কঠিনভাবে ভূমিকা পালন করতেছে। আমার হাতের লেখা খুবই খারাপ, কিছু বলার নেই, আর ট্যাবে তো বেশি খারাপ হয়। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কাজের ধরন ও এদের কোষ প্রাচীরের রাসায়নিক গঠন অনুসারে লিম্ফোসাইট প্রধানত 3 ধরনের হয়: টি কোষ, বি কোষ, প্রাকৃতিক মারণ কোষ বা ন্যাচারাল কিলার সেল। টি কোষ এই জিনিসগুলো থাইমাসে বড় হয়, সেগুলোকে টি কোষ বলে। টি ফর থাইমাস, টি ফর টি কোষ। টি কোষে বহু প্রকরণ রয়েছে এবং দেহে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এক ধরনের টি কোষ মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সংযোগ রক্ষা করে এবং অন্তর্নিহিত অ্যান্টিজেন ধ্বংসে ফ্যাগোসাইট কোষকে সহায়তা করে। মানে এই যে ম্যাক্রোফেজের কথাটা আমরা মোটামুটি জানি, তো এই লিম্ফোসাইটটা, টি লিম্ফোসাইটটা ম্যাক্রোফেজকে সাহায্য করে, ফলে সে ফ্যাগোসাইট করতে পারে। এখন অ্যান্টিজেন কথাটা একটুখানি জানা উচিত। আমাদের দেহে বাইরে থেকে আসা বা বাইরে থেকে প্রবেশ করা যে কোনো জিনিসকেই অ্যান্টিজেন হিসেবে গণনা করা যায়। সেটা যাই হোক না কেন, যেমন হচ্ছে আমরা যদি আহ, বাইরে থেকে যখন রক্ত দেই, রক্তটা কিছুকাল মানে কিছুটা হচ্ছে অ্যান্টিজেনের মতো কাজ করে। আবার অনেকের ক্ষেত্রে বলা যায় যে কিডনি ট্রান্সপ্লান্টের কথাটা আমরা ভালোভাবে জানি। কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে যখন কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে অন্য একজন মানুষের কিডনি আরেকজন মানুষের ভেতরে যে প্লান্ট করা হয়, তো যেই মানুষের ভেতরে কিডনিটা প্লান্ট করা হলো সেই মানুষের দেহটা ওই নতুন কিডনিটাকে অ্যান্টিজেন হিসেবে গণনা করবে। ফলে কি দেখা যায় 4-5 বছরের বেশি ওই কিডনি দিয়ে সেই রোগী বাঁচে না। কারণ অ্যান্টিজেনকে সবসময় আমাদের দেহের অ্যান্টিবডি বা এই যে ধরনের টিকোষ মিকোষ এসব আছে, এই জিনিসগুলা সবসময় হচ্ছে এই মানে একটা বিরোধিতা করতে থাকে, ফলে ওইটা আর সেট হয় না। এগুলোকে প্রথম ধরনের সাহায্যকারী কোষ বা টি কোষ বলে। এই যে সাহায্যকারী হেল্পার, মানে T1 সেল বা 1T সেল, যাই হোক। অন্যদিকে আরেক ধরনের টি কোষ বি কোষের সংযোগ রক্ষা করে বিভক্ত হয় এবং অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। এই যে অ্যান্টিবডি তৈরিতে সহায়তা করে। আর টি কোষের কাজ ছিল হচ্ছে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটের সাথে সাথে সংযোগ রক্ষা করা। আর বি কোষের কাহিনী হচ্ছে, এটা ছিল হচ্ছে টি কোষ আর এটা হচ্ছে বি কোষ। বি কোষের কাহিনী হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। বিসিএস এর মেবি 49 না কত জানি, বা তার আগে যেটা একটা স্পেশাল বিসিএস হয়েছিল ডাক্তারদের, সেইখানে এটা আসছিল না, ডাক্তারদের না, নর্মাল বিসিএস ছিল ওটা। সেখানে একটা সাধারণ জ্ঞান না কিসে জানি আসছিল বা বিজ্ঞানে কিছু একটা, যে অ্যান্টিবডি তৈরি করে কোনটা, টিকোষ, বিকোষ, আরও কি কি অপশন ছিল, এটা অবশ্যই হবে আমাদের বিকোষ। এগুলো হচ্ছে দ্বিতীয় সাহায্যকারী টিকোষ বা হেল্পার। হেল্পার এই 2T সেল। এগুলো এগুলো যথাক্রমে TH1 ও TH2 দিয়ে চিহ্নিত করা হয়, মানে একটা সাংকেতিক চিহ্ন আর কি। আবার তৃতীয় এক ধরনের টিকোষ বাহকের অণুজীব সংক্রমিত কোষকে ধ্বংস করে, এগুলোকে কোষ বিধ্বংস ক্রিয়া বলে, সাইটোটক্সিসিটি। এই জিনিসটা এখন অত গুরুত্বপূর্ণ না, পরে যে গুরুত্বপূর্ণ হবে। টি কোষকে সাইটোটক্সিক টি কোষ বলে এবং টিসি দ্বারা চিহ্নিত করা হয়। সাইটোটক্সিক টি কোষ মানে এই ধরনের টি কোষগুলা কিছুটা মানে টক্সিসিটি বহন করে, টক্সিক
সাবস্টেন্স বহন করে। এরপরে আছে হচ্ছে বিকোষ। বিকোষের কাহিনী এই যে অ্যান্টিবডি তৈরি করবে, মহা ইম্পর্টেন্ট জিনিস। অস্থিমজ্জায় বৃদ্ধিপ্রাপ্ত হবে, আরও হাবিজাবি আছে। এখন এর কাহিনী হচ্ছে সাধারণ বিকোষ মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় যখন থাকে তখন সেটাকে বিকোষী বলা হচ্ছে। আর যখন এটা অ্যান্টিবডি তৈরি করার জন্য অ্যাক্টিভ হচ্ছে তখন সেটা আকারে কিছুটা বড় হয়, তখন সেটাকে প্লাজমা কোষ বলে, প্লাজমা সেল। প্রকৃতপক্ষে একটি প্লাজমা কোষ অ্যান্টিবডি উৎপাদনের কারখানা হিসেবে কাজ করে। তাইলে অ্যান্টিবডি উৎপাদনের কারখানা এই বি কোষ নাকি হচ্ছে প্লাজমা কোষ? অবশ্যই অপশনে থাকলে প্লাজমা দিব, না থাকলে বি দিব, কিছু করার নেই। একটি প্লাজমা কোষ থেকে লক্ষ লক্ষ অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং রক্তে মিশে যায়। প্রাকৃতিক মারণ বা ঘাতক কোষ এনকে সেল, মানে মেইনলি ওইটাই বলা হয়। আচ্ছা, লালের মধ্যে লাল ভালো লাগতেছে না। প্রাকৃতিক মারণ কোষ বা ঘাতক কোষ এগুলো বিশেষ ধরনের লিম্ফোসাইট গঠন টি কোষের মতোই, তবে কোনো শত্রুর বিরুদ্ধে যে কোনো শত্রুর বিরুদ্ধে কাজ করে। এর কোনো নির্দিষ্ট ক্যাটাগরি নাই যে এর বিরুদ্ধে কাজ করবে বা ওর বিরুদ্ধে কাজ করবে। প্রাকৃতিক মারণ কোষ থেকে সাইটোটক্সিন, পারফোরিন, গ্রানাইজাইম এই জিনিসগুলো হচ্ছে মহা ইম্পর্ট্যান্ট। সাইটোটক্সিন 1, পারফোরিন 2, গ্রানাইজাইম 3, এই তিনটা জিনিস ঝাড়া মুখস্থ থাকতে হবে। এরপরে আছে হচ্ছে সুনির্দিষ্ট কোষের আবরণীতে ছিদ্র সৃষ্টি করে, এসব ছিদ্র দিয়ে পানি প্রবেশ করে, ফলে স্ফীত হয়ে বিস্ফোরিত হয়, মানে নৌকা ছিদ্র করে দেয়, ফলে তারা ডুবে যায়। প্রাকৃতিক মারণ কোষের এমন নামকরণের কারণ এসব কোষ বাজ বিচারহীনভাবে ভাইরাস ধ্বংস করার জন্য সবসময় প্রস্তুত থাকে। তো আচ্ছা না, এখন না বলি। মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক কোষগুলো সাধারণত দীর্ঘজীবী হয়। এগুলো অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে সৃষ্টি হয়। দুই ধরনের মানে মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইট আছে, মনোসাইট আর ম্যাক্রোফেজ। এই জিনিসটা কেন যে আলাদাভাবে লিখছে আমি জানি না, কারণ মনোসাইটটাই যখন ফ্যাগোসাইটোসিস করে তখন সেটাকে ম্যাক্রোফেজ বলে। মানে মনোসাইট যখন ফ্যাগোসাইটোসিস করবে তখন সেটাকে ম্যাক্রোফেজ বলতেছে। তা এখন এই দুইটা জিনিসকে আলাদাভাবে কেন লিখছে আমি একদমই জানি না, কিছু করার নেই। তো এটার কাহিনী হচ্ছে অস্থিমজ্জায় স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে এসব শ্বেতকণিকা মনোসাইট রূপে রক্ত ঘুরে বেড়ায় এবং ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে দেহে প্রবিষ্ট রোগ জীবাণু ভক্ষণ করে। জন্মের 2-3 দিনের মধ্যে মনোসাইট রক্তস্রোত ত্যাগ করে বিভিন্ন টিস্যুতে চলে যায় এবং আকারে বড় হয়, তখন এদের ম্যাক্রোফেজ বলে। এই যে মনোসাইট রক্তস্রোত ত্যাগ করে বিভিন্ন টিস্যুতে চলে আসে, আকারে বড় হয়, তখন তাদের ম্যাক্রোফেজ বলে। একই জিনিস। ম্যাক্রোফেজ কোষ বিভিন্ন রকমের হয়, যেমন হচ্ছে যকৃতের কুফার কোষ, যোজক টিস্যুর হিস্টিওসাইট, অ্যালভিওলার ম্যাক্রোফেজ মানে ফুসফুসের অ্যালভিওলার ম্যাক্রোফেজ, অস্থির অস্টিওক্লাস্ট, বৃক্কের মেসেঞ্জিয়াল কোষ, মস্তিষ্কের মাইক্রোগ্লিয়াল কোষ। সুন্দর করে একটা স্টার আঁকানোর চেষ্টা করি, মহা ইম্পর্টেন্ট জিনিস এগুলা। ম্যাক্রোফেজ দেহের মৃত কোষ, আঘাতপ্রাপ্ত কোষ, অন্যান্য বর্জ্য ভক্ষণ করে। এগুলো মনোকাইন্স নামক রাসায়নিক পদার্থ ক্ষরণ করে এবং অনাক্রম্যতা সারাদানে ভূমিকা পালন করে। বোঝা গেল? এরপরে আছে হচ্ছে দানাদার বা গ্র্যানুলোসাইট, মানে আগের যে দুইটা ছিল লিম্ফোসাইট আর মনোসাইট, এই দুইটা ছিল হচ্ছে অদানাদার বা অ্যাগ্রেনুলোসাইট, আর এগুলো হচ্ছে দানাদার। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। বেসোফিল খুবই কম পরিমাণে থাকে, তাও মোটামুটি কাজ করে। কিসের বিরুদ্ধে কাজ করে? এটা সাধারণত হচ্ছে কৃমি বা পরজীবী এইসবের বিরুদ্ধে কাজ করে। আমাদের হচ্ছে 4 অধ্যায়ে এটা ছিল, পরজীবী বা প্যারাসাইট। মানে সাধারণ ভাইরাস, ব্যাকটেরিয়া এইসবের বিরুদ্ধে কাজ করুক না করুক, এটা হচ্ছে ওই প্যারাসাইটের বিরুদ্ধে কাজ করে। এরপরে আছে হচ্ছে মাস্ট কোষ, নতুন একটা জিনিস। এই জিনিসগুলো ত্বক, নাক, জিহবা, ফুসফুস, অন্ত্রের অন্ত আবরণে ইত্যাদিতে থাকে। অ্যালার্জি সৃষ্টির জন্য দায়ী। অ্যালার্জি সৃষ্টির জন্য আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে আমাদের মেবি বেসোফিল ছিল। বেসোফিল ছিল না ইউসিনোফিল ছিল? ইউসিনোফিল মেবি। অ্যান্টিহিস্টাসিন খাইতে হয় অ্যালার্জি হইলে, বা হিস্টামিন বেড়ে গেলে অ্যান্টিহিস্টাসিন খাইতে হয়। হ্যাঁ, হেপারিন। আচ্ছা, তাহলে এটা বেসোফিলের মধ্যেই ছিল। হ্যাঁ, ঠিক আছে।
অনুচক্রিকা রক্তে উপস্থিত বর্ণহীন ক্ষুদ্র নিউক্লিয়াসবিহীন হাবিজাবি যা আছে এগুলো অস্থিমজ্জায় মেগা ক্যারিওসাইট থেকে উৎপন্ন হয়। আর অনুচক্রিকা প্রধান দুইটি জিনিস হচ্ছে প্রোটিন আর ফসফোলিপিড। যে কোনো জিনিসই সাধারণত প্রোটিন আর ফসফোলিপিড দিয়েই তৈরি হয়, কিছু মানে আলাদা করে কেন লিখছি আমি জানি না। ডেনড্রাইটিক কোষ, ডেনড্রাইটিক কোষ হচ্ছে এগুলো কোষ দেহের বিভিন্ন অংশে থাকে, যেমন ত্বকে ও মিউকাস পর্দায় ল্যাঙ্গারহ্যান্স কোষ। ত্বকে ও লিখছে, হ্যাঁ, তাহলে ত্বকে থাকবে হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ, থাইমাস গ্রন্থিতে থাকবে হচ্ছে ইন্টারডিজিটেটিং ডেনড্রাইটিক কোষ, ফুসফুস যকৃৎ হৃৎপিণ্ডে ইন্টারস্টিশিয়াল ডেনড্রাইটিক কোষ থাকবে। এগুলো ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু 3টা জায়গায় বলছি, জাস্ট ইম্পর্ট্যান্ট। টি কোষের বি কোষের পার্থক্য অবশ্যই পড়া উচিত, যেমন হচ্ছে থাইমাস গ্রন্থিতে পরিণতি লাভ করে, বার্সাল লিম্ফয়েড অঙ্গে পরিণতি লাভ করে, রস নির্ভর, আর এটা হচ্ছে কোষ নির্ভর। এরপরে আছে হচ্ছে কিলার টি সেল, হেল্পার টি সেল, সাপ্রেসর টি সেল, মেমোরি টি সেল, আর বিভিন্ন প্রকার আছে। ক্যান্সার কোষ ও প্রতিস্থাপিত টিস্যুর কোষ ধ্বংস করতে পারে, এসব কিছু পারে না, ও জাস্ট অ্যান্টিবডি তৈরি করে। এরপরে হচ্ছে সাপ্রেসর টি কোষ অবদমনমূলক ভূমিকা মানে প্রভাব আছে। অবদমনমূলক মানে কি, কোনো প্রভাবকে বন্ধ করে দেওয়া বা কমায় দেওয়া। এরপরে আছে হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা। এই প্রতিরক্ষা ব্যবস্থাকে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়, অনির্দিষ্ট আর সুনির্দিষ্ট। অনির্দিষ্ট কাহিনী কি, এ ব্যবস্থায় দেহ যে কোনো রকম অণুজীব বা প্রবেশ বাধাদান করে, আর ফলে হচ্ছে মানে এটার কোনো নির্দিষ্টতা থাকে না। অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা বলা হয় কারণ এদের জীবাণু সুনির্দিষ্ট নয়, অর্থাৎ যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলায়। এরপরে আছে হচ্ছে সুনির্দিষ্ট। সুনির্দিষ্টর কাহিনী কি, সুনির্দিষ্ট জীবাণুকে অ্যান্টিবডি উৎপাদনের মাধ্যমে ধ্বংস করে। এবার এই রোগ ব্যাধির হাত থেকে রক্ষা পেতে মানবদেহে 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে। 3টি প্রতিরোধ কৌশল প্রয়োগ করে, প্রত্যেক কৌশলকে এক একটি প্রতিরক্ষা স্তর নামে অভিহিত করা হয়। প্রতিটি স্তর ভৌত ও রাসায়নিক প্রতিবন্ধক হিসেবে সদা সতর্ক রয়েছে। 3টি স্তর হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। সুন্দর না? এর মধ্যে এই যে প্রথম আর দ্বিতীয় যেটা, এই যে নন স্পেসিফিক আর স্পেসিফিক, প্রথম আর দ্বিতীয় হচ্ছে নন স্পেসিফিক, আর এই যে 3 নাম্বারটা হচ্ছে স্পেসিফিক। মানে প্রথম আর দ্বিতীয়টা যে কোনো ধরনের জীবাণুর বিরুদ্ধে কাজ করে, আর 3 নাম্বারটা শুধু হচ্ছে ইসের বিরুদ্ধে, মানে নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে কাজ করে। আর এখানে আরেকটা ভাগ দিছে সহজাত প্রতিরক্ষা আর হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। মানে আমাদের কাহিনী কি যে ওই সহজাত প্রতিরক্ষার মানে হচ্ছে যে কোনো ধরনের ঠান্ডা ফ্লু যে কোনো যাই হোক, এই জিনিসটা সাধারণভাবে আমাদের দেহ যেই মানে প্রতিরোধ করতে পারতেছে, এটা হচ্ছে তার সহজাত প্রতিরক্ষা। আর অর্জিত প্রতিরক্ষা কি, যেমন আমার হচ্ছে একবার ডেঙ্গু হয়ে গেছে, মানে আমি একবার ডেঙ্গুর জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলাম। তো এখানে কাহিনী হচ্ছে ডেঙ্গু যেহেতু আমার দেহে একবার চলে আসছে, আমার দেহ প্রথমবারে ওইটা কন্ট্রোল করতে পারে নাই, প্রতিরোধ করতে পারে নাই। এখন মোটামুটি মেডিকেশনের মাধ্যমে সেটা কন্ট্রোল করা গেছে। তো আমার দেহের যেই আমার অ্যান্টিবডিগুলো আছে বা অ্যান্টিবডি তৈরিকারী যেই সেলগুলো আছে, এরা হচ্ছে চিনে গেছে যেই মাল হচ্ছে ডেঙ্গুর মানে ডেঙ্গু তৈরি করে এই ডিস্টার্ব জিনিসটা। এখন ওরা এই জিনিসটা চিনে গেছে, আর ফলে ওরা অনেক সময় নিয়ে এর বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, যে জিনিসটা মানে এরপর ওই লোক আসলেই ওরা ধরে মারা দেবে, এরকম একটা অবস্থা। তো ওই জিনিসটা এই যে নতুন করে থেকে শেখা, এই জিনিসটাই হচ্ছে আমাদের অর্জিত প্রতিরক্ষা। মানে এটা সহজাতভাবে থাকে না, কিছুটা হচ্ছে থেকে শেখার মাধ্যমে আমাদের দেহে এটা তৈরি হয়। আচ্ছা, তো এরপরে শুরু করি হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর। প্রথম প্রতিরক্ষা স্তর হচ্ছে আমরা বাইরে থেকে যা যা দেখতে পাই বা কিছুটা দেখতে পাই না, মানে একদম বাইরে থেকে যেই স্তরগুলো থাকে সেইগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর। কি কি, ত্বক, স্কিন, বা এই যে ইনটিগুমেন্ট, এই জিনিসটা আহ, না এখন দরকার নেই, থাক। লোম, আমাদের এই যে যে লোমগুলা থাকে এগুলো ইম্পর্টেন্ট। সিলিয়া, সিলিয়া কোথায় থাকে, সিলিয়া হচ্ছে আমাদের শ্বাসনালীতে। শ্বাসনালীতে হচ্ছে সিলিয়া থাকে, যার মাধ্যমে কোনো খাবারের টুকরা বা পানি গেলে আমরা সেটা সরাসরি ফুসফুসে যায় না, বিষম খাওয়ার মাধ্যমে সেটা মোটামুটি বের করার একটা চেষ্টা করা যায়। এরপরে আছে হচ্ছে অশ্রু ও লালা, বা সিলিয়া হচ্ছে ধুলাও আটকায়, ধুলাবালি হচ্ছে আটকায় দেয় যাতে ফুসফুসে না যায়। অশ্রু ও লালা আমাদের চোখের যে অশ্রুটা থাকে বা যেটা পানি থাকে সেটার মানে প্রচুর হচ্ছে রোগ প্রতিরোধী থাকে, ফলে বাইরে থেকে যে যতই ধুলা আসুক ইনফেকশনটা হচ্ছে না। লালা তো আমরা সবাই জানি।
আর হচ্ছে সেরুমেন, সেরুমেন হচ্ছে ইয়ারোএক্স, আমরা যেই কানের ময়লা যেটাকে বলি সেটা হচ্ছে সেরুমেন, এটাও রোগ প্রতিরোধে কাজ করে। পোস্টিকনালির অ্যাসিড বা আমাদের সে বিখ্যাত এইচসিএল, এইচসিএল জিনিসটা তো জীবাণুনাশে ভয়ানক পরিমাণ কাজ করে। প্রোটিওলাইটিক এনজাইম হচ্ছে যেই ধরনের এনজাইমগুলা আমাদের আমিষ পরিপাকে সাহায্য করে। রেচন জননতন্ত্রের অ্যাসিড, ইউরিনোজেনিটাল অ্যাসিড, এই জিনিসগুলো হচ্ছে ল্যাকটিক অ্যাসিড মেসিড থাকে, ফলে হচ্ছে এটা কাজ করে ভালো। মাইক্রোবায়োম, আমাদের দেহে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ম্যাকটেরিয়া বংচং প্রচুর পরিমাণে থাকে, যেমন আমাদের বৃহদন্ত্রে হচ্ছে ইকোলাই প্রচুর পরিমাণে থাকে, ভিটামিন কে তৈরি করে। এই জিনিসটাও মাঝে মাঝে হচ্ছে অন্য ব্যাকটেরিয়া আসলে মানে নিজেদের প্রতিযোগিতার মাধ্যমে অন্য ব্যাকটেরিয়াটাকে মেরে ফেলে। এরপরে আছে হচ্ছে মলত্যাগ বমি বিভিন্নভাবে, যেমন আমাদের এর ক্ষেত্রে আরেকটা দেখা যায় যে অনেক মানুষের পিনিকে পড়ে, অনেক মানুষ বলা যায় না, পাগল ছাগল বলা যায়, যে তারা হচ্ছে বিষ খায়, হারপিক খায়, বিষ খায়। তো তারা এই খাওয়ার পরে সাধারণত প্রচুর পরিমাণে না খাইলে বা প্রচুর পরিমাণে হয়তো খাইলে বমি হয়ে যায়, বমি হওয়াটা স্বাভাবিক। তখন এই বমি হওয়ার মাধ্যমে অসংখ্য ক্ষতিকর অণুজীব হোক আর যে কোনো ধরনের ক্ষতিকর পদার্থ হোক সেগুলো বের হয়ে যায়। তো আমরা যদি আর একটু হালকা করে দেখে আসি যে ত্বকের চারভাবে প্রতিবন্ধক হিসেবে কাজ করে, গাঠনিকভাবে কেরাটিনময়, বায়ুরোধী, জলাভেদ্য, ওয়াটারপ্রুফ। এর হচ্ছে অভেদ্য থাকে মানে আংশিক, অধিকাংশ পদার্থের প্রতি মানে আংশিক ভেদ্য। অ্যাসিডিক পিএইচ থাকে, আমাদের ত্বক হচ্ছে কিছুটা অ্যাসিডিক থাকে, ঘাম গ্রন্থি থাকে, শ্বেত গ্রন্থি থাকে। ঘাম গ্রন্থি হচ্ছে যার থেকে ঘাম বের হয়, আর শ্বেত গ্রন্থি হচ্ছে যার থেকে তেল তেলে জিনিসটা বের হয়। অ্যান্টিবায়োটিক থেকে উৎপন্ন অ্যান্টিবায়োটিকের উপস্থিতি, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিক মানে কি যা ব্যাকটেরিয়াকে নষ্ট করে। এই লোম তো ধুলো ময়লা আটকায়, ভালো কথা। সিলিয়া হচ্ছে এই যে কি কি জানি আছে, যেমন শ্বাসনালীতে থাকে, সদা আন্দোলনরত থাকে মানে ঝাঁটার মতো কাজ করতে থাকে। এই হাঁচি থুতুর মাধ্যমে বের হয় ধুলাবালি হাবিজাবি। অস্ট্রুলালার মধ্যে হচ্ছে লাইসোজাইম ভরপুর পরিমাণে থাকে। লাইসোজাইম কি ধরে হচ্ছে জ্বালায় দেয়, কি জানি বলে, অটোফ্যাগি ম্যাগি করে ফেলে। ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। সেরোমেন বা ইয়ারওয়াক্স, এই জিনিসটা হলদে বাদামি রঙের হয়, কোনো দরকার নেই। কয়লা পরিণত হয়, কোনো দরকার নেই নিজের জানার জন্য। প্রোটিওলাইটিক এই সিএল মিসিএল হলো ল্যাকটিক অ্যাসিড, এই জিনিসটা মনে রাখো। আর কিছু লাগবে না, মাইক্রোবায়াম লাগবে না, মলত্যাগ লাগবে না। এরপরে আছে হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর, এই জিনিসটা নন স্পেসিফিক। এইখানে যেই জিনিসগুলো কাজে লাগে এইখানে হচ্ছে কিছু এবার কিছুটা ভেতরের দিকে ঢুকবে, যেমন হচ্ছে আমাদের রক্তের উপাদান, আরও হচ্ছে কিছু কিছু প্রক্রিয়া। রক্তের উপাদান যেমন মানে রক্তের উপাদান এগুলো হচ্ছে কাজে লেগে কিছু কিছু প্রক্রিয়া তৈরি করে, যেমন হচ্ছে ফ্যাগোসাইট, সহজাত মারণ কোষ, প্রদাহ, কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট, ইন্টারফেরন। এই জিনিসগুলো আমি বলছি, প্যারা নাই, জ্বর না আর কিছু নাই। ফ্যাগোসাইট, ফ্যাগোসাইট মানে হচ্ছে ফ্যাগোসাইটোসিস হচ্ছে প্রক্রিয়া, আর যারা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে তাদের বলা হয় ফ্যাগোসাইট। তো আমি একটা মেমোনিক দেই যে অনুর মামুনি, অনুর মামুনির কাহিনী হচ্ছে যে এরা প্রত্যেকে ফ্যাগোসাইটোসিস করে। অনুচক্রিকা, অনুচক্রিকা বা প্লেটলেট, মাতে হচ্ছে এই যে কি বলে ম্যাক্রোফেজ যেগুলো, মতে হচ্ছে মনোসাইট, নিতে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল মনোসাইট এগুলো হচ্ছে ফ্যাগোসাইটোসিস করে। আর অনুচক্রিকার কথা 4 অধ্যায়ে আছে যে ওরাও, অনুচক্রিকার কাজের মধ্যে আছে যে ওরাও ফ্যাগোসাইটোসিস করে ক্ষেত্র বিশেষে। আর ম্যাক্রোফেজ তো আছে, ম্যাক্রোফেজ তো ফেমাস। তাহলে ফ্যাগোসাইটোসে ফ্যাগোসাইটের কাহিনী হচ্ছে তাহলে দুটি প্রধান ফ্যাগোসাইটিক কণিকা হচ্ছে নিউট্রোফিল আর ম্যাক্রোফেজ, প্রধান। আর এমসিকিউতে যদি কখনো বাধে তাহলে তার জন্য এটা লিখে দিলাম। দেহে জীবাণু সংক্রমণ হলে এর প্রতি সাড়াদান করে, ফ্যাগোসিটোসিস করে, জীবাণুকে গ্রাস করে ফেলে। শুধু জীবাণুর গ্রাস ও হজম নয়, ম্যাক্রোফেজ পুরনো রক্তকণিকা এইসব হাবিজাবি গ্রাস করে, ফলে এটাকে ধাঙ্গর কোষ বলা হয়। ধাঙ্গর কোষ, এটার আমার একটা নোট আছে, নোটটা, আচ্ছা নোটের কথা ভুলেই গেছিলাম, কে বলে ধাঙ্গর কোষ দেখে মনে পড়লো। এরপর আছে হচ্ছে সহজাত মারণ কোষ। সহজাত মারণ কোষের কাহিনী হচ্ছে ন্যাচারাল কিলার সেল, এগুলো হচ্ছে টিউমার জাতীয় কোষ বা ভাইরাসে আক্রান্ত কোষ, এগুলোকে হচ্ছে ধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়। টিউমার থেকেই পরে কিন্তু হচ্ছে ক্যান্সার তৈরি হতে পারে, এর জন্য মানে কিছুটা ক্যান্সার প্রতিরোধী বলা যায় এনকে সেলকে। এগুলো হচ্ছে নন স্পেসিফিক মারণ কোষ, আর কিছু লাগবে না।
এরপর আছে হচ্ছে প্রদাহ। প্রদাহের কাহিনী হচ্ছে কাউকে যদি মুখের পরে ঠাটায় একটা চড় মারা হয় তাহলে যেই যেই লক্ষণগুলো প্রকাশ হবে সেগুলো হচ্ছে প্রদাহ। যেমন কি, প্রথমত ওই জিনিস ওই জায়গাটা লাল হয়ে যাবে, গরম হয়ে যাবে, চড়ানোর পরে যদি আবার একটু হাত দাও তাহলে দেখবা হচ্ছে গরম হয়ে গেছে, ফুলে যাবে, ব্যথা হবে। এই চারটা জিনিস, এই যে চারটা লক্ষণ, এটা হচ্ছে প্রদাহ। প্রদাহের হচ্ছে ইয়ে। এইখানে বিভিন্ন মেকানিজম আছে, পড়লে পড়বা, না পড়লে না পড়বে, এমসিকিউ তো লাগবে না। কমপ্লিমেন্ট সিস্টেম বা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট সিস্টেম হচ্ছে অন্তত 20 ধরনের, মহা ইম্পর্টেন্ট জিনিস, কয় ধরনের, 20 ধরনের প্লাজমা প্রোটিনে গঠিত একটি গ্রুপ যা রক্তে সংক্রমিত হয়ে অন্যান্য প্রতিরক্ষা পদ্ধতিকে সহায়তা করে। কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্টারি মানে হচ্ছে পরিপূরক। এখানে কমপ্লিমেন্ট কোষগুলো, কমপ্লিমেন্ট সিস্টেমটা হচ্ছে রক্তের অন্যান্য যেসব জিনিস আছে, যেমন হচ্ছে ফ্যাগোসাইট করে যারা, বা আরো যারা হাবিজাবি আছে, তাদেরকে সহায়তা করে, তাদের হচ্ছে পরিপূরক করে। যেমন একটা উদাহরণ দেওয়া আছে যে স্পেসিফিক ও নন স্পেসিফিক উভয় ধরনের প্রতিরক্ষা পদ্ধতিকে উস্কে দেয়, সহায়তাই করে আর কি। ফলশ্রুতিতে এনকে কোষ দক্ষতার সঙ্গে টিউমার কোষ ধ্বংস করে, নিউট্রোফিল ও ম্যাক্রোফেজ দ্রুত ক্ষতস্থানে পৌঁছায়, অণুজীবের গায়ে কমপ্লিমেন্ট আটকে নিউট্রোফিল ও ম্যাক্রোফেজকে কোষ ভক্ষণে সহযোগিতা করে, চিনিয়ে দেয়, সহায়তা করে, আলটিমেটলি সহায়তাই করে, আর কিছু করে না। ইন্টারফেরন, ইন্টারফেরনের কাহিনী হচ্ছে ভাইরাসে আক্রান্ত হওয়ার ফলে আমাদের দেহে ভাইরাসের বিরুদ্ধে একটা পদার্থ তৈরি হয়, সেই জিনিসটা হচ্ছে আমাদের ইন্টারফেরন। ইন্টারফেরন যে জিনিসটা ভাইরাসের বংশবৃদ্ধিতে ব্যাঘাত ঘটাতে আক্রান্ত কোষ থেকে গ্লাইকোপ্রোটিন উৎপন্ন হয়, এগুলোকে ইন্টারফেরন বলে। ইন্টারফেরন ব্যাপিত হয়ে আশেপাশে সুস্থ কোষে ছড়িয়ে পড়ে, ওইসব কোষে ঝিল্লিতে যুক্ত হয় এবং সুস্থ কোষগুলোকে এই ধরনের প্রোটিন সংশ্লেষে উদ্দীপ্ত করে, ফলে ভাইরাসের পক্ষে অন্য সুরক্ষিত কোষগুলোতে আক্রমণ করা কঠিন হয়ে পড়ে। ফলে হচ্ছে বংশবৃদ্ধি এরা করতে পারে না, আলটিমেটলি হচ্ছে ভাইরাসটা আবার নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরপরে আছে হচ্ছে জ্বর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের শেষ অস্ত্র হচ্ছে জ্বর। মানে কাহিনী কি হয়, দৈনিক তাপমাত্রা স্বাভাবিকের, স্বাভাবিক মানে হচ্ছে মেইনলি এই যে 37.2 থাকে, এই এর চেয়ে বেশি হলে তাকে জ্বর বলে। ম্যাক্রোফেজ যখন ভাইরাস, ব্যাকটেরিয়া, বহিরাগত কণাকে শনাক্ত ও আক্রমণ করে, তখন কোষগুলো রক্ত প্রবাহে পাইরোজেন তৈরি করে। হইল না কেন? এবার এসে পাইরোজেন তৈরি করে। এই পাইরোজেন মস্তিষ্কের হাইপোথ্যালামাসে, এই যে এই পাইরোজেন জিনিসটা মস্তিষ্কের হাইপোথ্যালামাসে যায়, সেখানে যে দেহের তাপমাত্রাকে উচ্চ মাত্রায় নির্ধারণ করে। যে সে হচ্ছে ওই হাইপোথ্যালামাসে, যে হাইপোথ্যালামাসটাকে বোকা বানায় কিছুটা, হাইপোথ্যালামাসকে ম্যানিপুলেট করে, যে ভাই দেহে এই এই ঝামেলা হয়েছে, তুমি তাপমাত্রা বাড়ায় দাও। এখন এই বাড়ানোর ফলে শরীর কেঁপে ওঠে আর হচ্ছে জ্বর আসে। জ্বর মাত্রই ক্ষতিকর নয়, কম বা মাঝারি 102 থেকে 100 জ্বর উপকারী করে, কারণ হচ্ছে দেহের তাপমাত্রা বাড়ার ফলে মেটাবলিজম গুলো আরো দ্রুত হয়, ফলে হচ্ছে রোগ প্রতিরোধে একটা সহায়তা পায়। জ্বর হলে এই যে বিপাকীয় হার মানে মেটাবলিজম বেড়ে যায়, রোগ প্রতিরোধ, প্রতিরক্ষা পদ্ধতি বেড়ে যায়, মানে শক্তিশালী হয়, টিস্যুর ক্ষয়পূরণ দ্রুততর হয়। জ্বর শেষে ম্যাক্রোফেজ গুলো পাইরোজেন ক্ষরণ বন্ধ করে দেয়, তাহলে পাইরোজেন ক্ষরণ হয় ম্যাক্রোফেজ থেকে। দেহের তাপমাত্রা স্বাভাবিক হয়ে আসে, দুদিনের বেশি জ্বর স্থায়ী হলে বা 100 ছাড়িয়ে গেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এরপরে আছে হচ্ছে আমাদের তৃতীয় প্রতিরক্ষা স্তর। তৃতীয় প্রতিরক্ষা স্তর ওই যে বললাম যে চিনিয়ে দেয়, এই যে বহিরাগত অণুজীব বা কণা শনাক্ত করে টার্গেটে পরিণত করতে পারে, নিজের স্বাস্থ্যবান কোষকে অসুস্থ কোষ বা মৃতপ্রায় কোষ থেকে পৃথক করতে পারে, বহিরাগত অণুজীব কণার সংক্রমণকে স্মৃতিতে ধরে রাখে, চিনে রাখে, পরে বছরের মানে কি রেখে বছরের পর বছর নির্দিষ্ট বহিরাগতের অনুপ্রবেশ দ্রুত ঠেকানোর চেষ্টা করে। এটি সমগ্র দেহকে রক্ষা করে, অনুপ্রবেশকারী উদ্ভূত অনাক্রম্যতা দেহের নির্দিষ্ট অংশে কার্যকর না থেকে শরীরের যে কোনো অংশ কার্যকর হতে পারে। যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে ডেঙ্গুর কথাটা তো বললাম, আর ইয়ে করোনা যেমন ছিল, করোনা হচ্ছে নির্দিষ্ট একটা তন্ত্রকে আক্রমণ করতো। যেমন হচ্ছে করোনা যদি, তো করোনার ভাইরাস যদি আমি এক মুঠো নিয়ে আমার ত্বকে লাগায় রাখি, সেটা কোনো আমার ক্ষতি করতে পারবে না, কিন্তু সেটা যদি আমার ফুসফুসে যায় বা আমার শ্বসন তন্ত্রের যে কোনো জায়গায় পৌঁছায়, তখন সেটা আমাদের ক্ষতি করতে পারবে। এখন করোনা একবার আসলো, করোনা এসে একবার আক্রান্ত করে গেল, কোনোভাবে বেঁচে গেল, তো তখন হচ্ছে ওই যে আমাদের দেহের ভিতরে যে জিনিস, যেই দায়িত্বশীল কোষগুলো আছে, সেগুলো হচ্ছে ওই জিনিসটাকে স্মৃতিতে ধরে রাখে, পরবর্তীতে আসলে সেটাকে ঠেকানোর চেষ্টা করবে। এখানে আরো কিছু কাহিনী আছে, এগুলো পারলে পড়বা। আর দ্বিতীয় প্রতিরক্ষা স্তর আর এই মানে এই তিনটার একটা পার্থক্য আছে, এই পার্থক্যগুলা পড়া উচিত। মানে
পার্থক্য থেকে প্রশ্ন করা সহজ, তো এজন্য হচ্ছে পার্থক্যগুলো পড়া উচিত। এরপরে কি আছে, দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। ত্বক মেইনলি যে অনির্দিষ্ট বা নন স্পেসিফিক কাজকর্ম করে। ত্বকের বাইরের স্তরটি এপিডার্মিস। এটি একটি হর্নি স্তর যা মৃত ও চাপা কোষে গঠিত এবং স্ট্র্যাটাম কর্নিয়াম নামে পরিচিত। এই যে স্ট্র্যাটাম কর্নিয়াম, এই জিনিসটাও ইম্পর্ট্যান্ট। এটি জীবাণুরোধী স্তর, ব্যাকটেরিয়া ও ভাইরাসের প্রবেশে ভৌত প্রতিবন্ধক হিসেবে কাজ করে। এর মধ্যে হচ্ছে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে, মেলানিন রঞ্জক থাকে। মেলানিন রঞ্জকের ফলে হচ্ছে ক্যান্সার হইতে পারে না, মানে যারা হচ্ছে শ্যামলা বা যারা হচ্ছে আফ্রিকান, যারা হচ্ছে কি বলে শ্যাম বর্ণের আছে বা কৃষ্ণ বর্ণের যারা, তাদের হচ্ছে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। মেলানিন যত বেশি, তার হচ্ছে স্কিন ক্যান্সার হওয়ার সম্ভাবনা তত কম। কাম গ্রন্থি, সিবেসাইস গ্রন্থি, এখানে হচ্ছে পিএইচ 3 থেকে 5-এর মধ্যে মেনটেন করা হয়। লাইসোজোমও থাকে, ফলে হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বা নতুন কোনো প্যাথোজেন এসে সেখানে সুবিধা করতে পারে না। এর মধ্যে আরও কিছু জিনিস আছে, অশ্রু এইসব হাবিজাবি আছে। সিমেনে স্পারমিন থাকে, দুধে ল্যাক্টোপারঅক্সিডেজ থাকে, আরও হাবিজাবি থাকে। কানের ভিতরে সিরোমিন তো আছেই। এইসব আরও হাবিজাবি টুকটুক করতে করতে থাকে। লাইসোজাইম আর লাইসোজোমের মধ্যে পার্থক্য, লাইসোজাইম হচ্ছে এনজাইম আর লাইসোজোম হচ্ছে অঙ্গাণু। এটা এইসব থাকে আর কি। খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালীর অ্যাসিড ও বিভিন্ন এইসবের ভূমিকা। লালা গ্রন্থিতে লাইসোজাইম থাকে, ভালো কথা। এটি মুখ ও গলা সংক্রমণকারী স্টাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস এগুলো ধ্বংস করে, নাম মনে রাখার কোনো দরকার নেই। এরপর আছে হচ্ছে এইসব মানে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলোই দেখাই। পাকস্থলী প্রাচীরের প্যারাইটাল ও অক্সিনেটিক ছিল না, আচ্ছা যাই হোক, এখানে হচ্ছে এই পিএইচ কম থাকে, ফলে হচ্ছে ওখানে সব যে মারা যায়। পিত্তরস থাকে, সেগুলোও এরকম মানে মেরে দেয়। ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। ম্যাক্রোফেজের কাহিনী হচ্ছে ওই যে বলছিলাম যে মনোসাইট পরবর্তীতে এই স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে 10 থেকে 20 ঘন্টা পর, মানে কোষী চেনে থেকে ঘুরতে ঘুরতে যখন দরকার হয়, তখন প্রায় 5 গুণ বড় হয়ে 5 গুণ বড় হয়ে ম্যাক্রোফেজে পরিণত হয়। ম্যাক্রোফেজ তখন যে হচ্ছে কি করে, কই গেল, এই ম্যাক্রোফেজ সারা শরীরে পরিভ্রমণ করে অন্যান্য স্থায়ী নির্দিষ্ট এইসব জায়গায় ঘুরে বেড়ায়। এখানে প্রয়োজনে এখানে ম্যাক্রোফেজ 40 মাইক্রোমিটার/মিনিট গতিতে ক্ষণপদীয় চলনের সাহায্যে স্থানান্তরিত হয়। ক্ষণপদীয় চলন কি, এই যে আমরা অনেক সময় অ্যামিবা, মানে ছোট ক্লাসে অ্যামিবা পড়ছিলাম, অ্যামিবা আঁকানো ছিল সবচেয়ে সহজ। এটা হচ্ছে নিউক্লিয়াস, আর বাইরে থেকে যাই থাকুক না কেন এরকম থাকবে। তো অ্যামিবা যদি সাধারণ অবস্থায় এরকম থাকে, তার এই জায়গায় যাইতে গেলে তার এখানে একটা ক্ষণপথ তৈরি হয়। এই ক্ষণপথের মাধ্যমে সে আস্তে আস্তে এভাবে এগোইতে থাকে। সিউডোফুট বলে ক্ষণপথ। ম্যাক্রোফেজে প্রায় 100টির মতো ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, একটি ম্যাক্রোফেজ 100টি। সাইটোকাইন, এই যে সাইটোকাইন জিনিসটাও ইম্পর্টেন্ট। সাইটোকাইন নামক রাসায়নিক বার্তাবাহক ক্ষরণের মাধ্যমে প্রয়োজনীয় কোষকে একত্রিত করে ক্ষত নিরাময়ে ভূমিকা পালন করে। নিউট্রোফিল এত খণ্ড বিশিষ্ট, মেডিকেলে চান্স পাইলে লাগবে, নাহলে লাগবে না, মানে মেডিকেল লাইফে এসে লাগবে। 100 বিলিয়ন থাকবে রক্ত প্রবাসে, এসব হাবিজাবি আছে। একটি নিউট্রোফিল 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, আর একটি ম্যাক্রোফেজ 100টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে। তাহলে ম্যাক্রোফেজ অবশ্যই শক্তিশালী বেশি। ম্যাক্রোফেজ নিউট্রোফিল 3টা স্টার অবশ্যই দেওয়া আছে, অবশ্যই পড়তে হবে। এরপরে আছে হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসের কাহিনী হচ্ছে আমাদের দেহে যেখানে হচ্ছে অণুজীব আসবে বা ব্যাকটেরিয়া বা এসব হচ্ছে সংক্রমণ করবে, তখন সেই সব জায়গায় ফ্যাগোসাইট যে জিনিসগুলা বা ফ্যাগোসাইট যে কোষগুলা সেইগুলো আসবে। আসার পরে ও বোঝার চেষ্টা করবে যে কাহিনী কি হয়েছে, যে কারা এসে আক্রমণ করতেছে, কি করতেছে। তারপরে সে যখন বুঝতে পারবে, তখন সে হচ্ছে ওই জায়গায় যে সেটেল হবে, যে এবার আমি যুদ্ধ করার জন্য প্রস্তুত, সংযুক্তি। তারপরে সে হচ্ছে দেবে মায়ের, ভক্ষণ করা শুরু করবে। ফ্যাগোজম বলে, মানে এই ঝিল্লি শিষ্টিত খাদ্য গহ্বরকে ফ্যাগোজম বলে। এই যে একটা খাদ্য গহ্বর তৈরি করে, এগুলোকে ফ্যাগোজম বলতেছে। মানে করে কি, আস্তে আস্তে কাছে যেয়ে আস্তে আস্তে চারিদিক থেকে এভাবে ঘিরে ধরে, ঘিরে ধরে হচ্ছে পুরো ডিভোর করে ফেলে, মানে গিলে ফেলে। তারপরে হচ্ছে ভিতরের যে অ্যাসিড ম্যাসিড থাকে তাই দিয়ে ওরে ধরে, মানে মাঠটা দিয়ে এভাবে বাইরে দিয়ে ফেলে দেয়। মানে এইটাকে মেইনলি ফ্যাগোজম বলে না, এটাকে বলে। এরপরে হচ্ছে ফ্যাগোলাইসোজোম গঠন আছে, এই যে পাচন, বর্জ্য ত্যাগ, একই জিনিস সব। এই মিনিট ফিনিট লাগবে না, এই জীবনে মনে থাকবে না। তুমি যদি মানুষ হও তাহলে মনে থাকবে না, মানুষ না হলে অন্য কথা। সহজাত অর্জিত অনাক্রম্যতা, 3 নম্বর যে প্রতিরক্ষা স্তর, এটার ব্যাপারে বলতেছে। প্রজাতিগত প্রতিরক্ষা যেটা আছে, যে এখানে সংজ্ঞা আছে, সংজ্ঞাটা পড়বা নিজের জন্য।
অধিকাংশ ক্ষেত্রে পরজীবীর আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যে সীমাবদ্ধ থাকে, যেমন ম্যালেরিয়ার পরজীবী মানুষ আর মশকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। গোষ্ঠীগত প্রতিরক্ষা, এই কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে যক্ষ্মায় বেশি আক্রান্ত হয়, এটা হচ্ছে জেনেটিক ব্যাপার স্যাপার। ব্যক্তিগতের ক্ষেত্রে এরকম হয় যে অনেক মানুষ দেখা যায় যে আমাদের আশেপাশে সবসময় জ্বরের মধ্যেই বসে থাকে, মানে ওর ঘর বাড়ি নেই, জ্বরের মধ্যেই থাকে। সহজাত প্রতিরক্ষা নিম্নোক্তভাবে প্রতিরোধ গড়ে তোলে: প্রতিবন্ধক, প্রদাহ, কমপ্লিমেন্ট, ইন্টারফেরন, একই জিনিস সবকিছু। এখানে প্রচুর রিপিট করা আছে। এরপরে আছে হচ্ছে অর্জিত প্রতিরক্ষা। অর্জিত প্রতিরক্ষা কি আছে, মানে যেসব সক্রিয় প্রতিরক্ষার মধ্যে যেই সব ক্ষেত্রে কোনো কোষ কাজে লাগতেছে, যেমন হচ্ছে আমাদের এই যে টিকোষ বা এই ধরনের যখন কোষ কাজে লাগতেছে তখন সেটাকে কোষ মাধ্যম বলা হচ্ছে। এরপরে আছে হচ্ছে রক্ত মাধ্যম বা রস মাধ্যম, হিউমোরাল ইমিউনিটি, আর এটা হচ্ছে সেলুলার ইমিউনিটি। এই ক্ষেত্রে তোমার হচ্ছে সব ধরনের এই যে বি লিম্ফোসাইট ম্যাড একটা বড় পরিসরে যে কাজ করে, তখন এইখানে যদি আমি শুধু একটা ফ্যাগোসাইটোসিসের ফ্যাগোসাইটের কথা বলি, এইখানে আমার সব কিছুর কথা বলা লাগবে। এভাবে বলতেছে, ওটা অত ইয়েভাবে জানার দরকার নাই। এই যে জিনিসটা আছে, প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, কৃত্রিম সক্রিয় প্রতিরক্ষা, এর উদাহরণ ভয়ানক ইম্পর্ট্যান্ট। আমার মেডিকেল লাইফে সবচেয়ে বেশি জ্বালায় আসছে এই জায়গাটা, যে কোচিংয়েই হোক প্রচুর জ্বালাইছে। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা, হাসপাতাল, আর হচ্ছে কৃত্রিমের ক্ষেত্রে ডিপিটি ভ্যাকসিন, টিটেনাস, পার্টুসিস। মানে এখানে কাহিনী হচ্ছে এই ধরনের প্রতিরক্ষায় অনিচ্ছাকৃত জীবাণুর সংস্পর্শে আসায় সংক্রমণ ঘটে এবং জীবাণুর বিরুদ্ধে প্রতিরক্ষা করে তোলে। এটা কিন্তু এই যে অর্জিত প্রতিরক্ষা ছিল কিন্তু, মানে ঠেকে শেখা যেটা। সেখানে হচ্ছে হাসপাতালে গেলাম, সেখানে অনেক ধরনের রোগী টোগী থাকে, সেখানে তাদের থেকে কোনো একটা আমার দেহে আসলো, কোনো একটা জীবাণু, ফলে আমার দেহে একটা প্রতিরক্ষা ওই জিনিসটার প্রতি তৈরি হয়ে গেল কৃত্রিমভাবে, মানে সরি মানে প্রাকৃতিকভাবে নতুন করে ওই জিনিসটা তৈরি হয়ে গেল। আর কৃত্রিম সক্রিয় ব্যবস্থার মাধ্যমে, ভ্যাকসিনের মাধ্যমে ওই জিনিসটাকে চিনাই দেওয়া হয়, যে কোনো জায়গা থেকে আসে নাই, জাস্ট ভ্যাকসিনের মাধ্যমে কোনো একটা ধরো মৃত ব্যাকটেরিয়া বা ডেড বডি আর কি চিনাই দিল, আমার দেহে প্রবেশ করায় চিনাই দিল যে এই কাহিনী, এ আসলে পরের বার আসলে মাই দিবা। এটা ছিল হচ্ছে তাহলে সক্রিয়, এটা ছিল সক্রিয়। এবার আসছে হচ্ছে অক্রিয়। অক্রিয়র মধ্যে আবার প্রাকৃতিক আছে, প্রাকৃতিক অক্রিয়, এটা হচ্ছে অমরা বা কোলেস্ট্রাম। আর কৃত্রিম অক্রিয়র মধ্যে আছে ইনজেকশন, ইনজেকশনের মাধ্যমে অ্যান্টিবডি প্রবেশ করা। তো কাহিনী হচ্ছে কৃত্রিমের ক্ষেত্রে সবসময় ইনজেকশনের কাহিনীটা থাকবে, এই ভ্যাকসিনে তো অবশ্যই ইনজেকশনের মাধ্যমে পাঠানো হয়। আর কৃত্রিমের ক্ষেত্রে সরি প্রাকৃতিকের ক্ষেত্রে অক্রিয় মানে অটোমেটিক্যালি মায়ের দেহে যখন থাকে তখন অমরার মাধ্যমে শিশুর দেহে পৌঁছায় যায়। শিশু যাই করুক না করুক, অমরার মাধ্যমে ওটা হচ্ছে পৌঁছায় যায়। আর এখানে ছিল হচ্ছে হাসপাতাল। এই যে চারটা জিনিস, 1 2 3 4 মুখস্থ রাখা লাগবে। এরপরে আছে হচ্ছে অর্জিত প্রতিরক্ষার ধাপসমূহ। উম আজকের ক্লাস এই পর্যন্তই থাক, আরও মেলা কিছু বাকি আছে সেগুলো বোঝানো লাগবে। আজকের ক্লাস এই পর্যন্তই থাক। তো থ্যাংক ইউ, আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবেন।